বেশ খানিকক্ষণ পরে দেখলাম ঘিরে রাখা ওই চারা গাছটা বড় হচ্ছে ধীরে ধীরে, আর সেইটা বড় হয়ে ফুটিয়ে তুলল একটা কমলা বর্ণের ফুল। স্তব্ধতার মাঝে বিরাজ করছিল অন্ধকার। মেঠো পথের উপর দিয়ে দুলকি চালে একটা গরুর গাড়ি আপন মনে চলছিল। ছইয়ের মধ্যে বসে সদ্য বিবাহিত গদাই এবং পারুল একে অপরের দিকে তাকিয়েছিল। গদাই আনন্দে আত্মহারা হয়ে বউকে বলল, এই তোমাকে কিন্তু আজকে দারুণ লাগছে দেখতে। তুমি যে আমার প্রিয়তমা স্ত্রী। বলি, ও গাড়োয়ান ভাই, মঞ্জিলপুর আর কত দূর? হ্যাঁ, কতক্ষণ লাগবে যেতে? বাবু, খুব বেশি সময় লাগবে না। ওই যে দূরে দেখা যায় গ্রামের সীমানা, শুধু এই যোগীপাড়ায় ঢোকার আগে যে জায়গাটা দেখছেন সেইটা পার করতে পারলেই নিশ্চিন্ত হয়। কেন হে, নিশ্চিন্ত হবার কি আছে? ভয় ডর আছে নাকি কোনো কিছুর? সাইডা দেন বাবু, বিয়ার দিন ওইসব কথা শুনে কি লাভ? আরে না না, বলোই না তুমি। বললে কি আমি বিপত্নিক হব নাকি? হ্যাঁ, হাসালে তুমি, হ্যাঁ হাসালে। এ কি অশুভ কথা কইছেন বাবু? হ্যাঁ, জননীকে আজকে আনলেন আর আজকেই আপনি অপয়া কথা কইছেন। ও কিছু হবে না, তুমি বলো তো। অনেক আগে এই জায়গায় গড়ে উঠেছিল একটা ছোট্ট জনপদ। এইখানেই অনেক মানুষ ডেরা বেঁধেছিল। তখন ছিল জমিদার আমল। যারা এইখানে ডেরা বেঁধে বাইশ করতো তারা জমিদারের খাজনা দিত না, তাই জমিদার এইখানে আগুন ধরিয়া দেয় প্রতিটা বাসায়, আর তাতেই রাম 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 রাম। ঠিক ওই সময়ই গদাইয়ের স্ত্রী তার হাত ধরে বলে উঠল, ওগো, আমার না খুব গা শিরশির করছে। ওই দেখো না, ওই দিক থেকে কে যেন আমাদের দিকে এগিয়ে আসছে। কই? হ্যাঁ, ছইয়ের বাইরে তো কেউ নেই। আরে হয়তো কোনো বন্য জন্তু জানোয়ার হবে। আর তো একটুখানি, তারপরে বাড়ি পৌঁছে যাব। এই সময়ই আকাশের দিকে চোখ পড়ল। গারওয়ান ভয় পেয়ে বলে উঠল, বাবু, এ মনে হচ্ছে ঝড় হবে, একটু সামলে। হ্যাঁ। ছইয়ের বাইরে উঁকি দিয়ে চাইল একবার গদাই। চলতে চলতেই দক্ষিণা বাতাস বইতে শুরু করলো। ঝড়ের তীব্রতা কয়েক মুহূর্তের মধ্যে এতই বৃদ্ধি পেল যে তাদের গরুর গাড়ির ছইয়ের ওপরেই এসে পড়ল একটা আম গাছের মোটা শক্ত ডাল। গারোয়ান চিৎকার করে উঠল, আপনারা এইখান থেকে দ্রুত বেরিয়ে আসুন, নইলে যে আপনাদের বিপদ হবে। কিন্তু গরুর গাড়িটা ঝড়ের ধাক্কায় এবং সেই সাথেই আম গাছের ডাল ভেঙে পড়ার ফলে পাশের মাঠে উল্টে গিয়ে পড়ল। ছিটকে পড়ল গদাইয়ের স্ত্রী। গদাইয়ের কপাল গেল ফেটে। ওই মুহূর্তেই সে শুনল পারুলের মর্মান্তিক আর্তনাদ। আমাকে ছেড়ে দে বাসনটা, পিশাচটা আমাকে মেরে ফেলল। তারপর আর কিচ্ছু মনে নেই তার। বেশ কিছুক্ষণ পরে চোখ মেলে চাইল গদাই। সে তখনও বরের বেশে। সেইবার ডেকে উঠল পারুলকে উদ্দেশ্য করে, পারুল, বলি, ও পারুল, কই গেলে? গারওয়ান, আমার বউটাকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না। ডাকতে ডাকতে তার গলা ধরে এলো। সে সোজা মাঠের ধারে গিয়ে দেখতে পেল একটা অন্ধকার ঝোপ। সেই ঝোপের থেকে বেরিয়ে আছে এক জোড়া রক্ত মাখা পা। পা দুটি ছিল আলতায় রাঙানো। পা দুটির দিকে এগিয়ে গেল সে। তারপর বলে উঠল, আরে এটাই পারুলের পা বলেই মনে হচ্ছে। দেখি 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 তো একবার। এই বলে সে পা দুটি টেনে বার করল। তারপরেই তার মাথার উপর পড়ল বাজ। হাউ হাউ করে কেঁদে উঠল গদাই। সে যা টেনে বের করলো তা তারই সদ্য বিবাহিতা স্ত্রীর মৃতদেহ। সে কেঁদে বলে উঠল, কি পারুল, তোমাকে এইভাবে খুন করলো কে? কলে টিপে
মেয়ের পারলকে পারুল পারুল ওই সময় বাজ পড়ল কোথাও করাত করে। ওই বাজের আলোতে দেখা গেল নববধূরূপে সজ্জিতা একটি মৃতদেহের মুখ। পারুলের গলায় 10 আঙুলের দাগ সুস্পষ্ট। ওই কারণেই তো কথকের দক্ষিণা স্বরূপ এই জিনিসটা আমরা প্রত্যেকবার আপনার জন্য নিয়ে আসি। ঠাকুরমশাই এইবার অট্টহাসি করে বললেন, বেড়ে বলেছ। সে যাই হোক, মূল ঘটনায় প্রবেশ করি। তখন বিয়ের মরশুম চলছে, তা ডোমজুরা গ্রামে হাঁটতে হাঁটতে প্রবেশ করলাম। আমার তখন অল্প বয়স। যাই হোক, গ্রামে পা দেওয়ার সাথে সাথেই আমার মনের মধ্যে একটা অদ্ভুত ভাব খেলে গেল। ভাবলাম এমনটা কেন হলো। দেখলাম দূরে একটা বাড়িতে 2 পাশে দ্বার ঘট রাখা আছে। হয়তো বিয়ের কাজ সম্পূর্ণ হয়েছে সদ্য। সেই বাড়ির ওপরেই একটা কালো ছায়ার পাতলা পরদ এসে ঘিরে ধরেছে সমস্ত বাড়িটাকে। বাড়ির বাইরে দাঁড়িয়ে হাঁক দিলাম গৃহস্বামীর উদ্দেশ্যে, একটু জল হবে? জলের তেষ্টায় যে বুকের ছাতি ফেটে যাচ্ছে। খানিক পরেই দমকা বাতাসে ভেজানো দরজাটা খুলে গেল। দরজা খুলতেই ভিতরে দিনের আলো প্রবেশ করার দরুন দেখতে পেলাম সেইখান থেকে বেরিয়ে আসছে কয়েকজন লোক। তাদের কাঁধে একটা নববধূর দোমড়ানো মোচড়ানো মৃতদেহ। সেই সাথেই পিছনে কান্নার রোল আসছিল ভেসে। ওই দেখে আমি বেশ অবাক হয়ে গেলাম। পিছনে যে বয়স্ক লোকটি চোখ মুছতে মুছতে বেরিয়ে আসছিল, তাকে ডেকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, কিভাবে মৃত্যু হলো? আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। ওই দেখুন, ওই দেখুন, আমার মেয়েটা কিভাবে মরে পড়ে আছে। ও মারে, তুই ফিরে আয় মা। আমি দরকার পড়লে আজই কামাখ্যা যাব মা। ওইখানে গিয়ে তান্ত্রিক বিদ্যার সাহায্যে তোকে ফিরিয়ে আনবো। তুই ভাবিস না কিচ্ছু মা, তুই ভাবিস না কিচ্ছু। আমি ওই লোকটির দৃঢ় মানসিকতা দেখে অবাক হয়ে গেলাম। তারপর বললাম, এ কি বলছেন? কামাখ্যায় গিয়ে তান্ত্রিক বিদ্যা দিয়ে মৃতা মেয়েকে ফিরিয়ে আনবেন? এ যে প্রকৃতি বিরুদ্ধ কাজ। হোক প্রকৃতি বিরুদ্ধ কাজ, আমার মেয়ে ভিন্ন, আমি অচল। এই আর দেরি করিস না। তোরা নিয়ে যা মেয়েটাকে শ্মশানে। ওই মুহূর্তে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। গ্রামের লোকজন এবং সর্বোপরি ওনার স্ত্রী ওনাকে ওখান থেকে টেনে হিচড়ে সরিয়ে দিলেন। ওই দিন শুনেছিলাম এক বাবার বুক ফাটা আর্তনাদ। কন্যাহারা পিতার ঠিক পাশেই একটা শুভ্র রঙের আত্মা দাঁড়িয়ে। আত্মাটা চোখের জল ফেলছিল। ওরা ওই মৃতদেহটাকে শ্মশানে নিয়ে চলে গেলে পরে আমি গ্রামেই একটা চণ্ডী মণ্ডপে গিয়ে বসে রইলাম। মনটা বেশ খারাপ হয়ে গিয়েছিল। চোখ বুজে পড়েছিলাম ওই চণ্ডী মণ্ডপে। ওই সময়ই শুনলাম একটি স্ত্রী লোকের গলা। চোখ খুলে দেখি যে ওই খানিক আগে যার বাড়ি থেকে এলাম তার স্ত্রী এসেছেন আমার কাছে। তিনি বললেন, আপনি ব্রাহ্মণ মানুষ, আমাদের বাড়িতে জল খেতে এসেছিলেন।
ওই সময় খেয়াল ছিল না, তাই দিতে পারিনি। আপনি আসুন, আমাদের বাড়িতে আশ্রয় নিন। আমি এইবার তাকে বললাম, কি ব্যাপার বলুন তো, কিভাবে আপনার মেয়ে মৃত্যুবরণ করলো? সে অনেক কথা ঠাকুর মশাই, যদি আপনি আমাদের সাহায্য করেন তাহলে হয়তো আমি একটু শান্তি পেতে পারি। আমি কথা না বাড়িয়ে চললাম ওনার সাথে ওনার বাড়ির উদ্দেশ্যে। আমাকে দেখে ভদ্রলোকটি বললেন, আপনি কি আমার মেয়েকে ফিরিয়ে দিতে পারবেন? এইটা তো সম্ভব নয় বিজনবাবু, কিন্তু আপনি যদি গোটা বৃত্তান্তটা আমাকে খুলে বলেন তাহলে হয়তো আমি এর একটা সুরাহা করে দিতে পারি। পারুলের এই মৃত্যু মোটেই স্বাভাবিক মৃত্যু হতে পারে না। এর নেপথ্যে নিশ্চয়ই কোনো একটা গুচ্ছ কারণ লুকিয়ে আছে। আমার মুখে উনি নিজের নাম শুনে অবাক হলেন, কিন্তু উনি নিজের সেই অবাক ভাব বাইরে ফুটিয়ে তুললেন না, শুধু কেঁদে উঠে বললেন, ঠাকুর মশাই, অনেক কষ্টে মেয়ের বিয়ে দিয়েছিলুম। পাত্রপক্ষ ভালো, তাদের বেশ বড় ঘর, জমি জমা, গোলা ভর্তি ধান, আড়ত, বলতে গেলে সম্পন্ন গৃহস্থ বলা চলে। যেদিন বৌভাত হলো ঠিক তার পরের দিন মেয়েকে বিদায় করে দিলুম শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। কিন্তু হিতে হলো বিপরীত। আমার একজন লোক মেয়ের শ্বশুরবাড়ির গ্রাম থেকেই ফিরে আসছিল। ওরা চলতে চলতে একটা গরুর গাড়ি উল্টে পড়ে থাকতে দেখে, তারপর উদ্ধার করে আবার মেয়ে জামাইকে। জামাই বেঁচে গিয়েছে প্রাণে, কিন্তু কিন্তু আমার মেয়ে আমায় ছেড়ে চলে গিয়েছে ঠাকুর মশাই, চলে গিয়েছে। আপনার জামাই কি আপনার বাড়িতেই আশ্রয় নিয়েছেন? আগে হ্যাঁ ঠাকুর মশাই, যথার্থই বলেছেন। আসুন দেখিয়ে নিয়ে আসি। আমি আর বিজনবাবু দুজনেই উঠে পাশের ঘরে চললাম। সেইখানে গিয়ে দেখি যে একজন কম বয়সী ছেলে পড়ে আছে, তার মাথায় পট্টি বাঁধা। আমি জিজ্ঞাসা করলাম, আপনার জামাই কি কিছু বলেছিল গতকাল রাতের ঘটে যাওয়া দুর্যোগ সম্বন্ধে? আগে না ঠাকুর মশাই, দুর্যোগেই গরুর গাড়ি উল্টে গিয়েছিল এবং জামাইয়ের মাথার মধ্যে আঘাত লাগার কারণে তার স্মৃতি এখন সম্পূর্ণ মুছে গিয়েছে। আমি ওই ঘরে ঢুকেই বুঝলাম যে কিছু একটা গন্ডগোল আছে। মেয়েটার দেহ বিমুক্ত আত্মা তখনও ওই ঘরের মধ্যেই ছিল, একদম তার স্বামীর কাছে ঘেঁষেই। কেউ দেখতে না পারলেও আমি দেখতে পাচ্ছিলাম। আমি এগিয়ে গেলাম ওনার জামাইয়ের দিকে, গিয়ে তার পাশে থাকা একটা চেয়ারে বসে পড়লাম। তারপর একটা হাত তার মাথার ওপরে রাখলাম, নিয়ে চোখ বুঝলাম। তেমন কিছু দেখতে পেলাম না প্রথমে, কিন্তু একটা দুর্যোগের শব্দ আমার কানে ভেসে এলো। উথাল পাথাল করা প্রাকৃতিক দৃশ্য আর গরুর ডাক শুনতে পেলাম। আমি হাতটা সরিয়ে নিয়ে চোখ মেলে চাইলাম, তারপর বললাম, দেখুন, আমাকে কয়েকদিন খোঁজ খবর নিতে হবে। খোঁজ নিয়ে তারপর আমাকে দেখতে হবে যে আসল ব্যাপারটা কি। আমি ওই দিন থেকে গেলাম ওনার বাড়িতেই। রাতের বেলা একটা কান্নার শব্দ শুনে আমি বিছানা ছেড়ে নেমে গেলাম। তারপরে নিজের সাধন শক্তি দিয়ে অনুভব করলাম বিজনবাবুর মেয়ে নিজেই সেইটা। আমি জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, এইখানে তুমি কেন এসেছো? ঠাকুর মশাই, আমি সেই হতবাঘী যে কিনা বিয়ে করে স্বামীর সুখ থেকে বঞ্চিত হলাম। আমার কি হবে? তুমি আমাকে বলতে পারো, যদি তোমার কোনো অসুবিধে না থাকে, কিভাবে কি হলো? এর উত্তর আপনি পাবেন আমার শ্বশুরবাড়ির গ্রাম মঞ্জিলপুর গেলেই। পারলে কালকেই সেখানে রওনা হয়ে যান। এই বলে সে মিলিয়ে গেল। পরের দিন সকালে বিজনবাবুকে বললাম, দেখুন, আমাকে একবার আপনার মেয়ের শ্বশুরবাড়ির গ্রামে গিয়ে
ব্যাপারটা দেখতে হবে। তাহলে কি গরুর গাড়ির ব্যবস্থা করে দেব? না, তার দরকার নেই। আমি ভবঘুরে মানুষ, পায়ে হেঁটে চলতেই অভ্যস্ত। কথাটা বলে ঘন্টা 2 হাঁটার পর পৌঁছে গেলাম এমন এক জায়গায় যেইখানে দুর্ঘটনাটা ঘটেছিল। গরুর গাড়ির চাকার দাগ ওই পথের ওপর ছাপ ফেলে রেখে চলে গিয়েছে অনেক দূর। আর একটু এগুতেই দেখতে পেলাম একটা নির্বান্ধব গ্রাম। সেই গ্রামের ত্রিসীমানায় একটাও মানুষ নেই, শুধু পড়ে আছে একটার পর একটা পুড়ে যাওয়া বাড়ির ধ্বংসাবশেষ। একাই হাঁটছি, ওই সময় দেখলাম কে একজন চলছে পথ ধরে। তাকে ডেকে জিজ্ঞাসা করলাম, বলি, ও মশাই, এইদিকে একটু শুনুন। শুনছেন? দরকার আছে। কাকে চাই আর কই যাবেন? মঞ্জিলপুর গ্রামটা এইখান থেকে কতটা? এইখান থেকে সামনে গেলে পরে ওই গ্রাম। শুনেছি সেই গ্রামে নাকি ঢোকার মুখেই ধান ক্ষেতের পাশে মেঠো পথের উপর দুর্যোগ ঘটে গিয়েছে। কথাটা কি সত্যি? হ্যাঁ, একেবারে সত্যি কথা। ওই পথ দিয়ে দিনের আলো নিভে আসার পর যেই আসে, বিশেষত যে বা যারা বিয়ে করে আসার কথা ভাবে, তারা দুর্বিপাকে পড়ে মশাই। নববধূর কপালে মৃত্যু নেমে আসে। কিন্তু আপনি এত কিছু জানতে চাইছেন কেন? আমি ওই কথার কি উত্তর দেব যখন ভাবছি, ওই সময় উনি নিজেই বললেন, দেখুন, আমাদের গ্রামে কিন্তু একাধিক বধূ হত্যা হয়েছে। আসুন, আমার সঙ্গে আসুন, আপনাকে ওই গ্রামে নিয়ে যাচ্ছি। যাদের বাড়িতে বধূ মারা গেছে তারা ওই কথা ভালো বলতে পারবে। আমি সময় নষ্ট না করে তার সাথে চলতে শুরু করলাম। এইবার ওই লোকটাই গ্রামের প্রধানের কাছে আমাকে নিয়ে গেল। আমি তার কাছে গিয়ে নিজের পরিচয় দিলাম। নমস্কার, আমি তারানাথ চক্রবর্তী। এইখানে শুনেছি নাকি অনেক বধূ হত্যা হয়েছে। কি ব্যাপার যদি বলেন তাহলে সুবিধা হয়। আমি এসেছি গদাইয়ের শ্বশুরবাড়ি ডোমঝুরা গ্রাম থেকে। আমি একজন তান্ত্রিক। উনি আমাকে নমস্কার করলেন, তারপর বললেন, ঠাকুর মশাই, খুব কষ্ট হয় জানেন তো। আবার নিজের ছেলের বিয়ে দিতে গিয়েই মারা গেল তার সদ্য বিবাহিত বউটা। আপনি কিছু একটা করুন, নইলে আমাদের গ্রাম যে ধীরে ধীরে অভিশপ্ত হয়ে উঠবে ঠাকুর মশাই। কথাটা বলে উনি আমার 2 হাত ধরে কাঁদতে লাগলেন। আমি দেখলাম যে ব্যাপারটা গুরুতর, কিন্তু কিছু তো একটা করতেই হবে। তাই বললাম, দেখুন, যেহেতু একটার পর একটা নববধূর মৃত্যু লেগেই আছে এই গ্রামে, তাই যদি আমার কথা শোনেন তাহলে হয়তো আমি একটা কিছু করলেও করতে পারি। আমাদের কি করতে হবে বলুন? এইখানে যদি কোনো বিবাহযোগ্য ছেলে থাকে তার বিয়ের আয়োজন করুন। আমি নিজে দাঁড়িয়ে থেকে তার বিয়ে দেব। তারপর এই গ্রামে আসব তাদের সাথেই, আর গরুর গাড়ির রাশ আমি টানব। দেখব কিভাবে মৃত্যুগুলো হয়। আমি তারানাথ তান্ত্রিক, এইটুকু আশ্বাস দিতেই পারি। অর্থাৎ আপনি কি নিজেই গরুর গাড়ি চালাবেন বলে স্থির করেছিলেন? হ্যাঁ, ঠিক ধরেছ। আমি গরুর গাড়ি চালাবো শুনে গ্রাম প্রধান রাজি হলেন। সন্ধ্যের মুখে আমি গরুর গাড়ি নিয়ে বরযাত্রী সহ রওনা হলাম। পথে কোনো বিপদ আপদ হয়েছিল? না না, কোনো প্রকার সমস্যা হয়নি। তবে মধু সুন্দরী দেবীর বীজ মন্ত্র জপ করে ওই মঞ্জিলপুর গ্রামকে আমি বেঁধে রেখে দিয়েছিলাম। সে যাই হোক, গরুর গাড়ি করে যখন পৌঁছলাম তখন কনের বাড়ি থেকে সানাইয়ের বাজনা ভেসে আসছিল। ধীরে ধীরে সকলেই পারুলের শোক ভুলতে শুরু করেছিল। বরযাত্রীর সাথে চললাম বিয়ে বাড়ির ভিতর। ভিতরে গিয়ে দেখলাম আয়োজন মন্দ হয়নি। শোনো, তোমরা দুজনে একে অপরের হাত ধরে থাকবে।
তোমরা হাত ধরে আমার সাথে 3 বার এই মণ্ডপ প্রদক্ষিণ করবে। আমি গণ্ডি কেটে দেব। তবে শর্ত হচ্ছে যে একবার যদি এই গণ্ডির মধ্যে প্রবেশ করো, তাহলে কিন্তু সিঁদুর দানের আগে বেরোবার কথা ভাবতেও পারবে না। যদি কিছু দরকার হয় তাহলে রক্তের সম্পর্ক আছে এমন কেউ মণ্ডপের ভিতরে আসতে পারবে। ঠাকুর মশাই, আপনার প্রতিটি কথাই আমরা বেদবাক্যের মতো মেনে চলব। আপনি শুধু আমাকে বলে দিন কি করতে হবে। আমি 1 ঘটি জল হাতে নিয়ে বিয়ের মণ্ডপের চারপাশে ঘুরতে লাগলাম। আমার পিছু পিছু ওরাও ঘুরতে লাগলো। তারপর কাজ সম্পূর্ণ হলে আমি ওদের আশীর্বাদ করে বললাম, তোমাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়। এইবার আমি ওইখান থেকে বেরিয়ে গোটা বাড়িটাকেই সুরক্ষিত করে দিলাম। আমি আমার যোগ বলে সৃষ্টি করলাম 2 উপদেবীকে। ওরা এই মন্দিরকে পাহারা দেবে অশুভ শক্তির হাত থেকে। আমার কাঁধে ঝোলা ছিল। আমি এইবার গৃহস্বামীকে বললাম, যেমনটা বলেছিলাম ওই রকম ব্যবস্থা করে রেখেছেন তো? কাজ কিন্তু আমাকে ইতিমধ্যে শুরু করে দিতে হবে। আসুন আসুন ঠাকুর মশাই, আসুন। বাড়ির সীমানার বাইরেই একটা ঘর ছিল। ঘরটা অবশ্য বেশ খানিকটা দূরে অবস্থিত। ওই ঘরে আমাকে নিয়ে গেলেন উনি। দেখলাম যে বেশ বড় মাপের একটা ঘর, আর সেইখানে সাজিয়ে রাখা আছে নানাবিধ তন্ত্রের উপাদান। আমি এইবার ওই ঘরে প্রবেশ করে নিজের পরনের কালো বস্ত্র পরিত্যাগ করে পরিধান করলাম ওই লাল রঙের বস্ত্র। তারপর হাত দিয়ে একটা চতুর্ভুজ যন্ত্র এঁকে নিলাম। যন্ত্রের 3 জায়গায় রাখলাম একটা করে বকের পালক। তারপর দ্বার কাকের পালক দিয়ে লিখলাম একটা নাম। কার নাম লিখলেন? উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলো কিশোরী। সে কথা পরে বলছি, তারপর শোনো। আমি তারপর একটা ছোট চারা গাছ রাখলাম। ওই গাছের ওপর ছিটিয়ে দিলাম রক্ত তিলক, আর গাছের গোড়ায় দিলাম কিছুটা জল। ওই গাছটাকে পাটকাঠির ঘেরাটোপে দিলাম বন্ধন করে। সব হয়ে গেলে আমি এইবার শুরু করলাম মন্ত্রপাঠ। আমার সামনে থাকা আগুনের কাঠ থেকে ধীরে ধীরে ধোঁয়া বেরোতে শুরু করলো। ধোঁয়া বের হতেই দেখলাম যে সেইখান থেকে আগুনের স্ফুলিঙ্গ বেরিয়ে গৃহের অন্ধকার দূর করল। আমি চোখ বুঝলাম, আর ওই সময় দেখলাম যে একটা ঘূর্ণিঝড় ধেয়ে আসছে। চোখ খুলে একটা মালসা থেকে আগুনে নিক্ষেপ করলাম জবা ফুল। তারপর বললাম, হুং ফট স্বাহা। পারুল, ডেকে আনো, সেই সকলকে ডেকে আনো যারা অপঘাতে ওই শয়তানটার জন্য মৃত্যুকে আলিঙ্গন করতে বাধ্য হয়েছে। ডেকে আনো মা, তোমরাই শাস্তি দাও, তোমরাই দেবে ওকে উচিত শিক্ষা। আমি সুগন্ধি একটা তরল ছড়িয়ে দিলাম সমস্ত ঘরে, আর একটা একটা করে নাম পড়তে লাগলাম। বিশাখা, ময়ূরী, পারুল, রমলা, মনোরমা, চলে আসো। জাগ্রত হোক তোমাদের দেহ বিমুক্ত আত্মা। উঠে আসো, উঠে আসো। বাইরে তখন শুরু হয়েছে প্রচন্ড ঝড়ের তাণ্ডব। তবে ভয়ের কিছু ছিল না। বাইরের ঝড় কিছুতেই বিয়ে বাড়িতে প্রবেশ করতে পারছিল না। এইবার একে একে ওই আত্মারা আমার সামনে জড়ো হলো। আমি যে ঘরে ক্রিয়া করছিলাম ওই ঘরটা নিমেষের মধ্যে কান্নায় গুমড়ে উঠল। আমি ওদের নির্দেশ দিতেই ওরা এইবার একটা বড় ধোঁয়ার আকার নিয়ে কুণ্ডলীকৃত হয়ে ঘরের খোলা দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল। আমিও জপ চালিয়ে গেলাম। বেশ খানিকক্ষণ পরে দেখলাম
ঘিরে রাখা ওই চারা গাছটা বড় হচ্ছে ধীরে ধীরে, আর সেইটা বড় হয়ে ফুটিয়ে তুলল একটা কমলা বর্ণের ফুল। ওই ফুলটা ফুটে ওঠার সাথে সাথেই বিয়েবাড়ি থেকে ভেসে এলো তীব্র উলুধ্বনি। ওই ধ্বনি শুনেই আমি এইবার বুঝলাম যে কাজ সম্পূর্ণ হয়েছে, সিঁদুর দান সম্পূর্ণ। বাইরে গিয়ে দেখি যে একটা মানুষ শূন্যে ভেসে আছে, আর তার হাত পা ধীরে ধীরে কেউ যেন দুমড়ে মুচড়ে দিচ্ছে। সে চিৎকার করে বলছে, আমারে ছাড়িয়ে দাও, আমায় বাঁচতে চাই, আমারে ছাড়িয়ে দাও। স্বীকার করো গারোয়ান, তোমার ভুলেই এতগুলো প্রাণহানি হয়েছে, নইলে কিন্তু তোমার খুব খারাপ অবস্থা করবে ওরা। অশুভ শক্তির সাহায্যে বেশি দূর এগোনো যায় না, মনে রেখো। আমি সব খুলে বলতাছি, আমারে রেহাই দিয়ে না গে। আমি এইবার ঝোলা থেকে শঙ্খ বের করে বাজাতেই ওই আত্মারা তাকে নামিয়ে দিল নিচে। তবে তাকে ঘিরে রইল। সে বলল, হ্যাঁ, আমি এতগুলান বউয়ের এখন করেছি, আমার তার জন্য বিন্দুমাত্র অনুশোচনা নাই। কেননা আমি চেয়েছিলাম যে আমার ছেলে যেইভাবে মরেছে কষ্ট পেয়ে তারাও যেন মরে। কিভাবে মরল রে তোর ছেলে কার্তিক? আমার ছেলের বিয়া দিয়েছিলাম খুব ধুমধাম করে। সে যে গ্রামে মেয়েকে বিয়ে করেছিল তার ছিল অনেক চাহিদা। আমার ছেলের সাথে দিন রাত্রির অশান্তি করত, তারে তিষ্ঠতে দিত না। প্রতি রাতে আমার ছেলে চোখের জল ফেলতো। একদিন তাদের মধ্যে তুমুল অশান্তি হয়। ভেবেছিলাম তারে আটকাতে যাব, কিন্তু ছেলের দাম্পত্য জীবনে প্রবেশ করা অনুচিত ভেবে আর যায়নি। কিন্তু তারপরেই ছেলেকে মৃত দেখি ওই জায়গায় যেইখানে দুর্যোগ ঘনিয়ে আসে। আমি আমার নিজের বৌমারে নিজেই খুন করেছিলাম। হ্যাঁ, আর ওই যাওয়ার পথেই ছেলের কঙ্কাল না পুড়িয়ে পুঁতে রেখেছিলাম। ওইখানেই আমার ছেলে আমার গরুর গাড়ির শব্দ শুনলেই মায়া বলে দুর্যোগ ঘটিয়ে মেরে ফেলতো নববধূদের। এতটা বলার পরেই ওই গাড়োয়ান লুটিয়ে পড়ল মাটিতে। সে আর কথা বলতে পারল না, মুখ থেকে রক্ত উঠে মারা গেল সে। আমি আর কথা বাড়াইনি, ওই ফুলটা নিয়ে গেলাম গদাইয়ের কাছে। সে কিঞ্চিত সুস্থ হলেও তার স্মৃতি যাতে ফিরে আসে, ওই কমলা রঙের ফুলটা তার মাথার ওপর ছুঁইয়ে দিলাম। অলৌকিকভাবেই তার স্মৃতি ফিরে এলো ধীরে ধীরে। গল্প বলা শেষ করলেন ঠাকুরমশাই। শেষ অংশটা সত্যি দুঃখজনক। আমরা যখন বিদায় নিচ্ছি, ওই সময় কিশোরী থমথমে কণ্ঠে বলে উঠল, আমরা তো পুরুষ মানুষ, নারীর কাছে সহযোগিতাই চাই, কিন্তু কতই না পুরুষ আছে যারা সহধর্মিনীর মন জগিয়ে চলার ক্ষেত্রে বিসর্জন দিয়েছে নিজেদের শখ আহ্লাদ। হ্যাঁ, একেবারে সত্যি কথাটাই আজকে ঠাকুরমশাই নিজের গল্পের মাধ্যমে ফুটিয়ে তুললেন। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।